কারণ আমরা যেটা দেখতে পাই যে ফিজিক্স কিন্তু আসলে আগের মতো না, মানে এসএসসিতে জাস্ট সূত্র মুখস্থ করবা, সূত্র দিয়ে তুমি ম্যাথ করে চলে যাবা এমন কিন্তু না। তুমি একটু পরে যে ভেক্টর চ্যাপ্টার দিয়ে শুরু করবা না ফিজিক্স, তাহলে বুঝে ফেলবা যে ভাই দেখো ফিজিক্স কিন্তু এত সহজ না, ঠিক আছে। এতটুকু যদি কমপ্লিট করে আসতে পারো তাহলে আমার মনে হয় যে তোমার এইচএসসির জন্য আর তেমন কিছু লাগে। ফিজিক্সে আমরা যেটা দেখতে পাই যে আসলে আমাদের থিওরি তো অনেক বেশি লাগে, থিওরি অনেক বেশি বুঝে পড়তে হয়, এর পাশাপাশি অনেক ধরনের আমাদের প্র্যাকটিসও করতে হয়। বাট এখন আমরা যেটা দেখতে পাই যে আমাদের যারা তোমরা অনলাইনে পড়বা কিংবা অফলাইনে পড়বা, এখন অনলাইনে অনেক ভালো ভালো টিচার আছে ফিজিক্সের, তারপর অফলাইনে অনেক ভালো ভালো টিচার আছে। সবাই যেটা করে সেটা হচ্ছে ক্লাসে তোমাকে একদম থিওরি ভালো করে পড়াই দেয়, এর পাশাপাশি তোমাকে অনেক ধরনের প্র্যাকটিসও করাই দেয়, ঠিক আছে। আমি যদি একদম অনলাইনে করে কথা বলি তাহলে দেখা যাচ্ছে অনলাইনে কি করে একদম অনেক ডিটেলসে পড়ায়, একদম অনেক ডিটেলসে পড়ায়, সবগুলো চ্যাপ্টার অনেক ঘন্টা ধরে পড়ায়, দেখা যাচ্ছে যে এরপরে প্র্যাকটিসও অনেক ঘন্টা ধরে পড়ায়, তাই একদম তোমাকে খাওয়াই দেয়, ঠিক আছে। তো দেখা যাচ্ছে যে ওই যে স্যার যে পড়াইছে, তুমি একটা ক্লাস করছো, ক্লাসের পাশাপাশি তুমি যখন হচ্ছে স্যারের যে নোটটা আছে নোটটা পড়বা, এর বাইরে আসলে আমাদের তেমন মেইন বই পড়া দরকার পড়ে না ফিজিক্সের ক্ষেত্রে। বাট তারপরেও আমরা একটা বই পড়বো যেটাকে আমরা একদম প্রিলিমিনারি, যে প্রথমে যখন পড়তেছি তখন যাতে একদম প্রথমে কোনো বইয়ের কিছু যাতে বাদ না পড়ে, এই জন্য আমরা কিন্তু বইও পড়বো, ঠিক আছে। ক্ষেত্রে একদম সহজে জিনিসগুলো ব্যাখ্যা করে দেওয়া হচ্ছে আমাদের শাহজাহান তপন স্যারের বইতে। তুমি যদি ধরো প্রথম দিকে পড়তে যাও তাহলে দেখতে পাওয়া যায় না খুব মানে একদম সিম্পলি, যে যতটুকু সিম্পল করা যায় ততটুকু ভাষা লেখা আছে আর কি, ঠিক আছে। বাট যেহেতু বললাম যে এটা যেহেতু সহজ ভাষায় লেখা আছে, এই কারণে দেখা যাচ্ছে এখানে আমাদের থিওরিটিক্যাল অনেক কিছু ঘাটতি থাকতে পারে, ঠিক আছে। এবার প্র্যাকটিসের ক্ষেত্রেও কিছু ম্যাথে ঘাটতি থাকতে পারে। সো যে কারণে দেখা যায় যে তুমি ধরো শাহজাহান তপন স্যার পড়তেছো, শাহজাহান তপন স্যারের বই পড়তেছো, তাহলে দেখা যাচ্ছে যে এর পাশাপাশি তোমাকে সাপ্লিমেন্টারি কিছু রাখা উচিত। সাপ্লিমেন্টারি কি রাখতে পারো? সাপ্লিমেন্টারি তুমি রাখতে পারো যেটা বললাম যে এখানে যেহেতু আমাদের থিওরির একটু ঘাটতি থাকতে পারে, এখানে তুমি যেটা রাখতে পারো সেটা হচ্ছে তুমি যে ভাইয়ের কাছে পড়তেছো ওই ভাইয়ের নোট। তাহলে এখানে যেটা সাপ্লিমেন্টারি রাখা যাইতে পারে সেটা হচ্ছে আমাদের তুমি যে ভাইয়ের কাছে পড়তেছো। যেমন আমি যেটা করতাম, আমি শাহজাহান তপন স্যারের বই পড়ছি, তপন স্যারের বইয়ের পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি অনেক ধরনের থিওরি আমার এখানে হয়তো আলোচনা করা নাই। ওই থিওরি আমি কোথা থেকে পড়ছি? আমি যে বুয়েটের ভাইয়ের কাছে পড়তাম, আমি নর্ডেম কলেজে থাকতো একটা বুয়েটের ভাইয়ের কাছে পড়তাম। সো বুয়েটের ভাইয়া আমাকে যে এক্সট্রা যে থিওরি পড়াইতো ওইটা আমি নোট আকারে রাখতাম। সো ওই নোটটা আমি শাহজাহান তপন স্যারের সাথে পড়তাম। তাহলে আমি যেটা বললাম যে তপন স্যার যদি তুমি পড়ো, যেহেতু খুব সহজভাবে ভাষা লেখা আছে, এর পাশাপাশি তোমাকে সাপ্লিমেন্টারি কিছু লাগবে, যেটা হইতে পারে নোট হইতে পারে, কিংবা কনসেপ্টের জন্য তোমাকে হয়তো বা যে কোনো ধরনের একটা কনসেপ্ট বুক বা যে কোনো একটা বই আলাদা একটা রাখা লাগতে পারে, ঠিক আছে। আচ্ছা, এরপর আমি যেটা বলবো সেটা হচ্ছে আমাদের এই শাহজাহান তপন থেকে যদি আমি একটু আপগ্রেড লেভেলে যাই, তাহলে আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে আমাদের আমির ইসাক স্যার। আমির ইসাক স্যারের বইটা খুবই ফেমাস বলতে এই আমির ইসাক স্যারের বই থেকে আমরা যেটা দেখতে পাই যে মেডিকেল অ্যাডমিশনে একদম হুবহু অনুশীলনী থেকে কমন আসে। তাহলে আমরা যেটা বলবো সেটা হচ্ছে আমাদের যদি তুমি ধরো মেডিকেলে পড়তে চাও তাহলে আলটিমেটলি আমাদের বলা যায় যে এই আমির ইসাক স্যারের বইটা একদম মাস্ট। আমির ইসাক স্যারের বইটা কি মাস্ট। শাহজাহান তপন থেকে একটু কঠিন হচ্ছে আমির ইসাক স্যার, কিংবা বলা যায় শাহজাহান তপন থেকে একটু আপগ্রেড হচ্ছে আমাদের আমির ইসাক স্যারের বইটা, ঠিক আছে। এখানে আমাদের থিওরি জিনিসগুলোকে আরেকটু ভালো করে দেওয়া আছে, আরেকটু হয়তো একটু কঠিন করে দেওয়া আছে, কিংবা জিনিসপাতি আরও কঠিন জিনিসও দেওয়া আছে। সো কেউ যদি ধরো একটু কঠিন জিনিস পড়তে পারো তাহলে আমার মনে হয় যে আমির ইসাক স্যার তোমার জন্য বেস্ট, ঠিক আছে। সো আমির ইসাক স্যার পড়লে মোটামুটি বলা যায় যে সব ধরনের থিওরি মোটামুটি কভার হয়ে যায়। বাট এর পাশাপাশি যেটা বললাম যে তুমি যদি কোনো অনলাইন কিংবা অফলাইন ভাইয়ের কাছে পড়ো তাহলে ওই ভাইয়ের নোটটাও তোমার কাছে রাখতে হবে, ওই ভাইয়ের জিনিসগুলো কিন্তু পড়তে হবে। কারণ আমরা যেটা দেখতে পাই যে ফিজিক্স কিন্তু আসলে আগের মতো না, মানে এসএসসিতে জাস্ট সূত্র মুখস্থ করবা, সূত্র দিয়ে তুমি ম্যাথ করে চলে যাবা এমন কিন্তু না। তুমি একটু পরে যে ভেক্টর চ্যাপ্টার দিয়ে শুরু করবা না ফিজিক্স, তাহলে বুঝে ফেলবা যে ভাই দেখো ফিজিক্স কিন্তু এত সহজ না, ঠিক আছে। আচ্ছা, এই তো এরপরে এর চেয়ে যে আপগ্রেডেড ভার্সন যেটা আছে সেটা হচ্ছে আমাদের সেলু স্যারের বইটা, ঠিক আছে। সেলু স্যারের বইটা তুলনামূলক একটু কঠিন বলতে আমি যে নর্ডেম কলেজে যেহেতু ছিলাম, নর্ডেম কলেজে অনেককেই দেখতাম সেলু স্যারের বই পড়তে, ঠিক আছে। সো আমি নিজেও চেষ্টা করছিলাম যে সেলু স্যারের বইটা একটু পড়ে দেখি কেমন লাগে, বাট আমি আসলে পারি নাই বলতে কি, আমি যেটা দেখছি সেটা হচ্ছে সেলু স্যারের বইতে অনেক কঠিন কনসেপ্ট দেওয়া আছে, কঠিন কনসেপ্টের সাথেও এখানে আরো অনেক ধরনের কঠিন ম্যাথ প্রবলেমও দেওয়া আছে। সো ম্যাথ প্রবলেম যদি তুমি মনে করো যে না তুমি ধরো কঠিন জিনিস পড়বা, মেইনলি যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়ে থাকে বা ইঞ্জিনিয়ারিং যাদের টার্গেট তারা সেলু স্যারের বইটা বেশি পড়ে। কারণ কি এখানে আমাদের অনেক ধরনের কঠিন কনসেপ্ট আছে, তারপর কঠিন ধরনের ম্যাথ প্রবলেম আছে, যেখানে তুমি যদি প্র্যাকটিসের জন্য চাও তাহলে সেলু স্যারের বইতে হাজার প্রবলেম আছে যেটা তুমি প্র্যাকটিস করতে পারো, ঠিক আছে। সো যদি কেউ ইঞ্জিনিয়ারিং লেভেলে যাইতে চাও তাদের জন্য সেলু স্যার বেস্ট, ঠিক আছে। যদি পড়তে পারো সেলু স্যার বেস্ট। সেলু স্যার যেহেতু কঠিন ভাষা লেখা আছে তাহলে সহজ জিনিসগুলো কি হচ্ছে আরো সহজ লাগা শুরু করবে, ঠিক আছে। বাট তুমি পড়ে দেখতে হবে যে না তোমার ধারা এটা সম্ভব কিনা। যেমন আমার ধারা আমি যেটা দেখছি সেলু স্যার আমার ধারা সম্ভব না, যেহেতু সম্ভব না আমি যেটা করবো সেলু স্যার আমি পড়বো না, আমি করবো কি শাহজাহান তপন স্যার পড়বো। শাহজাহান তপন স্যারের সাথে মিলাই আমি কি করবো যে বাকি যে কনসেপ্টগুলো যেগুলো লাগতেছে ওগুলো আমি কোথা থেকে পড়তে পারি, ওগুলো আমি আসলে নোট থেকে পড়তে পারি কিংবা অন্য কোনো বই থেকে পড়তে পারি, ঠিক আছে। কারণ আমার বইটা তো টপ করা লাগবে না, লাগবে না তো আমার যেটা লাগবে বইটা একটা সিট লাগবে। তাহলে আলটিমেটলি আমার এত কঠিন জিনিস মাথায় ঢুকানো তো দরকার নেই। সো সেলু স্যারের বইটা পড়লে বেস্ট। বাট যদি না
না পড়তে পারো তাহলে কোনো সমস্যা নাই, এই হচ্ছে কথা। এরপর একটা বইয়ের নাম লেখা আছে, সেটা হচ্ছে আমাদের প্রামাণিক স্যার, যেটা আসলে আমাদের অক্ষরপত্র প্রকাশনীর প্রামাণিক স্যারের বইটা তোমরা চাইলে দেখতে পারো। বাট আমি যেটা করছি, আমি যেটা দেখছি যে আমাদের সেকেন্ড পেপার যে সেকেন্ড পেপারের যে প্রামাণিক স্যারের যে বইটা আছে সেকেন্ড পেপারটা, ওটা খুব সুন্দর করে লেখা আছে। ইভেন প্রামাণিক স্যারের বইটা একটু রঙিন, বুঝছো, এটা পড়তেও ভালো লাগে। প্লাস হচ্ছে আমরা দেখতে পাই যে এখানে আমাদের যে চিত্র খুব ভালো করে দেওয়া আছে, বুঝছো। সো আমি সেকেন্ড পেপারটা তোমাকে সাইজ করতে পারি। তাহলে প্রামাণিক স্যারটা আমি কি করতে পারি, আমি সেকেন্ড পেপারটা সাজেস্ট করতে পারি, ঠিক আছে। ফার্স্ট পেপারটা আমি আসলে খুব একটা সাজেস্ট করবো না। সেকেন্ড পেপারটা একদম খুব ভালো লাগছে আমার কাছে, সেকেন্ড পেপার জিনিসগুলো খুব ভালো করে দেওয়া আছে, ঠিক আছে। সো আমার ক্ষেত্রে আমি যেটা করছি সেটা হচ্ছে আমি শাহজাহান তপন স্যার ফার্স্ট পেপার পড়ছি, সেকেন্ড পেপার পড়ছি আমি প্রামাণিক স্যার, এই তো ডান। এরপরে তুমি এইচএসসি লাইফে যখন তুমি একটা চ্যাপ্টার পড়তেছো, ফিজিক্সের একটা চ্যাপ্টার পড়তেছো, এর পাশাপাশি আমি তোমাকে যেটা সাজেস্ট করবো সেটা হচ্ছে আমাদের টেস্ট পেপার রাখা। আগের বছরের কিংবা হচ্ছে তোমার যে সিনিয়র ভাই আছে তাদের থেকে একটা বই কালেক্ট করবা, টেস্ট পেপারটা কালেক্ট করে তুমি সাথে রাখবা। কোনো একটা চ্যাপ্টার পড়ছো, থিওরি পড়ছো, স্যারের ক্লাস করছো, থিওরি পড়ার পরে এরপর তুমি যেটা করবা সেটা হচ্ছে কি করো বলতো, থিওরি টেস্ট পেপার যাবতীয় থিওরি, তারপর হচ্ছে তুমি প্র্যাকটিস যাবতীয় যা কিছু করার পরে অনুশীলনীয় প্র্যাকটিস করে ফেলছো। এবার তুমি একটু টেস্ট পেপারে যাবা, টেস্ট পেপারে যা দেখবা যে না টেস্ট পেপার আসলে আমাদের এই রিলেটেড কিংবা হচ্ছে যেসব থিওরি পড়ছো ওই রিলেটেড কি ধরনের ম্যাথ আসে, তাহলে তুমি আগে থেকেই তুমি এইচএসসি থেকে জন্য অনেকটুকু আগে থাকবা, ঠিক আছে। তো আমি যেটা সাজেস্ট করবো সেটা হচ্ছে একদম ফার্স্ট ইয়ারের ফার্স্ট দিন থেকে তুমি টেস্ট পেপার তোমার সাথে রাখবা, ঠিক আছে। আচ্ছা, এই তো তাহলে টেস্ট পেপারের পরে এবার আমরা মোটামুটি বলা যায় যে টেস্ট পেপার যদি কমপ্লিট করো, এতটুকু যদি কমপ্লিট করে আসতে পারো তাহলে আমার মনে হয় যে তোমার এইচএসসির জন্য আর তেমন কিছু লাগবে না। বাট এইবার আসে হচ্ছে অ্যাডমিশন। এইচএসসিতে তুমি ভালো করে পারলা, ঠিক আছে, বাট অ্যাডমিশনে যদি কিছু না করতে পারো তাহলে তো সমস্যা। এখন অ্যাডমিশনও যদি ভালো করতে চাও কিংবা এইচএসসি লাইফ থেকে যদি তুমি অ্যাডমিশনের জিনিসপাতিগুলো আগে রাখতে পারো তাহলে অ্যাডমিশন অবশ্যই আগে থাকবা। তাহলে এটার জন্য তুমি কি করতে পারো, বাট এইটার জন্য তো ব্যাপারটা হচ্ছে এটা যে ভাই এটার জন্য তো আসলে এক একজনের প্রিপারেশন এক এক রকম। সেটা হচ্ছে এক একজন ভার্সিটির জন্য প্রিপারেশন নেবে, একজন মেডিকেলের জন্য, একজন ইঞ্জিনিয়ারিংয়ের জন্য, ঠিক আছে। আমি যদি মেডিকেলের জন্য ধরি যে তুমি মেডিকেল অ্যাসপায়ারেন্ট, ঠিক আছে, তুমি আসলে ডাক্তার হইতে চাও, তাহলে ভাই এই যে এতক্ষণ যে যা পড়ছো না ওইটাই না, আর লাগতেছে না, সত্য কথা। মেডিকেলের জন্য আমাদের ফিজিক্সের ক্ষেত্রে আমাদের আমি রিসার্চ স্যার পড়বা, আর কিছু লাগবে না। আমি রিসার্চ স্যারও লাগে না ভাই, সত্য কথা। মানে একদম সারফেস লেভেলের কোশ্চেন আছে, একদম কঠিন কোশ্চেন আসেই না, কঠিন কোশ্চেন কি আসেই না। তাহলে আমি রিসার্চ স্যার পড়বা, মেডিকেল শেষ। এবার ভার্সিটি আর ইঞ্জিনিয়ারিংয়ের জন্য যায়, ঠিক আছে। সো ভার্সিটির কথা এবার আমি খুব একটা বলবো না, কারণ আমি যেটা বলবো সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে, কারণ ভার্সিটি থেকে ইঞ্জিনিয়ারিংয়ের প্রিপারেশনটা একটু টাফ। ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিলে তোমার ভার্সিটি প্রিপারেশন এমনি হয়ে যাবে, ঠিক আছে। তো যেটা বললাম, এবার আমি যদি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন অ্যাসপারেন্ট ধরি বা তুমি বুয়েটের চান্স পাইতে চাও, তাহলে তোমার কি করতে হবে, সবার আগে যেটা লাগে সেটা হচ্ছে আমাদের কোশ্চেন ব্যাংক। সেটা লাগে কি কোশ্চেন ব্যাংক। কোশ্চেন ব্যাংক মানে কি, কোশ্চেন ব্যাংক হইতে পারে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক। এখন তুমি ভার্সিটি প্রিপারেশন নিলে ভার্সিটি কোশ্চেন ব্যাংক। কোশ্চেন ব্যাংকে কি থাকে, বিগত বছরের কোশ্চেনগুলো থাকে। তাহলে বিগত বছরের কোশ্চেনগুলো কেমন আসে ওটা জানার জন্য তোমার কোশ্চেন ব্যাংক লাগবে। আচ্ছা, এই তো তাহলে কোশ্চেন ব্যাংক এটা রাখতে পারো। এরপরে আমাদের রাখবে হচ্ছে কনসেপ্ট বুক। কনসেপ্ট বুক কি, আমি আমাদের বা কয়েক বছর আগেও চিন্তা করলে কনসেপ্ট বুক একটাই থাকতো, একটা সেটা হচ্ছে উদ্ভাসের কনসেপ্ট বুক। এর বাইরে আসলে কনসেপ্ট বুক পাওয়া যেত না। বাট এখন তুমি যদি লাইব্রেরিতে ঘাটো দেখবা যে হাজার হাজার কনসেপ্ট বুক আছে, অনেক ধরনের প্রকাশনা, অনেক ধরনের কনসেপ্ট বুক আছে। সো কনসেপ্ট বুকে আসলে কি থাকে, কনসেপ্ট বুকে থাকে যে তোমার বইয়ের যে কনসেপ্টগুলো আছে ওইগুলো থাকে। এর বাইরে বাড়তি কয়েকটা কোনো কনসেপ্ট যদি লাগে বা থিওরি জিনিসপাতি যদি লাগে ওগুলো এখানে থাকে। প্লাস হচ্ছে কয়েকটা ম্যাথ প্রবলেম থাকে, এই হচ্ছে কথা। সো এই কনসেপ্ট বুকের তাহলে কাজটা কি, সেটা হচ্ছে আমাদের বইতে যে কনসেপ্টগুলো নাই ওই কনসেপ্টগুলো যাতে এখানে পেয়ে যায়, এই হচ্ছে কথা। তাহলে এখন আমি যেটা বলবো যে কনসেপ্ট বুক তোমার রাখতেও পারো, নাও রাখতে পারো। কারণ আমি যেটা বললাম, তুমি যদি যে কোনো একটা অনলাইন ব্যাচে ভর্তি হও, দেখবা যে স্যার তোমাকে অনেক ধরনের কনসেপ্ট বইয়ের বাইরেই পড়াচ্ছে, তাহলে ওইগুলো পড়লেই হচ্ছে, ওগুলো বাইরে তেমন লাগতেছে না।